স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সিরিজ জয় তো নতুন কিছু নয়, এবারে পাকিস্তানের বিপক্ষে তেমন আরেকটা জয় মিলবে নয়া মাইলস্টোন। আইসিসি র্যাঙ্কিং এ ৯ নম্বর পজিশনটাকেই টার্গেট করেছে মেহেদী মিরাজের দল। প্রথম ম্যাচে ২০৯ বল হাতে রেখেই জেতা টাইগাররা দারুণ উজ্জীবিত। ইনফর্ম তানজিদ তামিমের সাথে দুর্দান্ত নাহিদ রানার ওপর স্পটলাইট থাকবে দ্বিতীয় ম্যাচেই। নজর থাকবে বাকি পারফর্মারদের দিকেও। মিরপুরে ম্যাচ শুরু দুপুর ২টা ১৫ মিনিটে। ম্যাচ প্রিভিউতে বিস্তারিত। প্র্যাকটিস গ্রাউন্ডে চিলের মতো ছো মেরে ক্যাচটা লুফে নিলেন তাওহিদ হৃদয়। এমন দারুণ ফিল্ডিং দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে পয়লা ওয়ানডেতে। তবে নাহিদ রানার অতি মানবীয় পারফরমেন্সে যেন ঢাকা পড়ে গেছে সব। একটা দল যখন দারুণ উজ্জীবিত থাকে, এমন টিমওয়ার্ক তখন দেখা মেলে হর হামেশাই, যেমনটা পাওয়া গেছে পাকিস্তানের বিপক্ষে ওই প্রথম ম্যাচে। স্কোয়াডে ৪ ব্যাটারকে ওয়ানডে অভিষেক করিয়েছে মেনিন গ্রিনরা। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন আর আব্দুল সামাদ অবশ্য ভরসা করার মতো কোনো পারফর্ম করতে পারেননি। ব্যাটিং অর্ডার কলাপস করেছে ওই নাহিদ রানার সুপার স্পেলের সামনে। তবে তরুণদের দোষ দিয়েও লাভ নেই, কারণ রানার পারফেক্ট এক্সিকিউশনের শিকার তো হয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আর সালমান আঘাও। রানার বোলিং ফিগার শেষ পর্যন্ত দাঁড়ালো মাত্র ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট। কি করেননি রানা? একের পর এক বাউন্স ছুড়েছেন, তার সাথে মাপা লেন্থ। তাতেই কাবু হয়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে, যেটা আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড লোয়েস্ট টোটাল। এই হাল নিয়েই ওরা শুক্রবার মাঠে নামছে মাস্ট উইন দ্বিতীয় ওয়ানডেতে। ভেন্যু ওই একই, মিরপুরের হোম অফ ক্রিকেট। মজার ব্যাপার, আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতেও এলোমেলো ছিল পাকিস্তান। ওয়াইডি কনসিড করেছে ১৪টা। টাইগাররা তার মৌকাও নিয়েছে সমানে। তানজিদ তামিম ক্যারিয়ারের ৫ নম্বর 50 তুলে নিয়েছেন, আর বাংলাদেশ তাদের টার্গেট চেজ করেছে ৮ উইকেট আর ২০৯ বল হাতে রেখেই। এবার হোম টিমের সামনে মৌকা সিরিজটা কনফার্ম করার। আর সেটা যদি হয়, তাহলে পাকিস্তানকে হারানো হবে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজে। আগের সিরিজটা অবশ্য বেশ আগে। ২০১৫ সালে ৩-০ ব্যবধানে মেনিন গ্রিনদের হোয়াইট ওয়াশ করেছিল মাশরাফি সাকিবদের বাংলাদেশ। মিরপুরের মাঠে এবার ১১ বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া টাইগাররা। এই ম্যাচে উইনিং কম্বিনেশনটাই ধরে রাখতে চাইবে বাংলাদেশ। পাকিস্তানও প্যানিক হয়ে সব বদলে ফেলতে চায় না, তাই ৪ ডেবিউটেন্ট ব্যাটার হয়তো এখনই একাদশ থেকে জায়গা হারাচ্ছেন না। তবে ৩ ওভার ১ বল করে ২৪ রান কনসিড করা মোহাম্মদ ওয়াসিমের জায়গায় একাদশে ঢুকতে পারেন হারিস রৌ। ওদিকে ৪২ বলে ৬৭ রান করা তানজিদ তামিমের ওপর আলাদা স্পটলাইট থাকবে পরের ম্যাচেও। সেই ফ্ললেস ইনিংস থেকে আত্মবিশ্বাস পাবেন নিজেও। আর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করা ফাহিম আশরাফ এই মাঠেই এর আগে টি-২০ সিরিজে একা হাতে জেতানোর নজির দেখিয়েছেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেই এই ব্যাটার হতে পারেন টাইগারদের গলার কাটা। তবে এসব টোপকে পাকিস্তানকে হারাতে পারলে হাতছানি আছে দারুণ কিছুর। ৭৬ রেটিং নিয়ে বাংলাদেশ আছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর ১০ নম্বর স্থানে। অন্যদিকে পাকিস্তান ১০৫ রেটিং নিয়ে ৪-এ। টাইগাররা যদি ২-১ ব্যবধানেও সিরিজ জেতে ৮০ রেটিং হবে বাংলাদেশের। পাকিস্তানের রেটিং কমে হবে ১০১। অতিথিরা থেকে যাবে ৪ নম্বরেই, বাংলাদেশ উঠবে ৯-এ। আর জানাই আছে হোম টিমের বাইরে ৮টি দেশ সরাসরি কোয়ালিফাই করবে ২০২৭ বিশ্বকাপে। খালিদ জামিল, ৭১। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে বেশ নিশ্চিন্তে আছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দিনটা হোটেলে কাটিয়েছে মিরাজরা, তাই বলে শুক্রবারের ম্যাচে সফরকারীদের ছাড় দিতে চায় না টাইগাররা। বরং দ্বিতীয় ওয়ানডেতে জিতেই সিরিজ নিশ্চিত করার প্রত্যয় বাংলাদেশ ক্যাপ্টেনের মুখে। খুবই ভালো হয়েছে, আমরা কালকের ম্যাচটা উইন হয়েছি। এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। অবশ্যই যেহেতু এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং অ্যাজ এ স্পিনার হিসাবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আর আমার কাছে মনে হয় যে আমি যদি অবশ্যই ভালো জায়গায় বল করতে পারি, লাইন প্লেন দুইটাই ট্রাই করতে পারি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। গতি না নাহিদের নেশা স্কিল। তার গুরু তালহা জুবায়ের নাহিদকে ভাবেন আরেকজন মুস্তাফিজ হিসেবে। কথা কম বলা, স্লোয়ারে মুনশিয়ানা সব মিলে ফিট থেকে ক্যারিয়ার শেষ করলে নাহিদ রানা নাকি হতে পারেন বিশ্বের সেরা ৫ পেসারের একজন। তালহা জুবায়ের তেমনটাই বিশ্বাস করেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। যেই পাকিস্তান দল পেস বোলিং দিয়ে রাজত্ব করে, তাদের বিপক্ষেই
পেস বোলিংয়ে বাজিমাত টাইগারদের। মিরপুরের হোম অফ ক্রিকেটে 11 বছর পর কোনো বাংলাদেশি পেসার 5 উইকেট পেয়েছে আউট অফ সিলেবাস। পাকিস্তান একেবারে ভরকে গিয়েছে, যেখানে কিনা স্পিন দিয়ে আসলে বাংলাদেশ নর্মালি হোম সিরিজগুলোতে রাজত্ব করে থাকে। আমার সঙ্গে আছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। এই সময়টায় কি ধরনের কাজগুলো আসলে নাহিদ রানা করেছে, কিংবা আপনার কাছে চেঞ্জটা আসলে কোন জায়গাটায় চোখে পড়েছে বেশি? না, যদি আমি মানে একদম ছোট্ট নাহিদ রানা থেকে আজকে নাহিদ রানাকে কম্পেয়ার করি, তাহলে যেই ডিফারেন্সটা ছিল, পেসের কোনো ডিফারেন্স নেই। পেস নাহিদ রানার এরকমই ছিল সবসময়, তবে ম্যাচুরিটি অনেক এসেছে। এখনও ওর মাইন্ডসেট আপনি অনেক কাজ করে। ও তাসকিন, মুস্তাফিজ এদের সঙ্গে অনেক কথা বলে, বাইরের অনেক পেস বলারের সঙ্গে ও কথা বলে যারা এক্সপিরিয়েন্স। গতির বাইরে আসলে গতি নিয়ে সে বলেছে খুব বেশি টেনশন করে না, স্কিলটা নিয়ে বেশি কাজ করে। সো কোন জায়গাটায় মনে হয়েছে যে সে অনেক সাকসেসফুলি আসলে জিনিসগুলো করতে পারছে? দেখেন, নাহিদ রানার একটা বল নিয়ে খুব মানে অনেকে কথা বলে না। নাহিদ রানার স্লোয়ার কিন্তু পিক করা খুব ডিফিকাল্ট, কারণ ওর অ্যাকশনের কারণে, এবং একদম লাস্ট মোমেন্টে। মুস্তাফিজ ইজ মানে অন্য লেভেলের ওর কাটার, রাইট? ওর রিস্ট অনেক ফ্লেক্সিবল। কিন্তু নাহিদ রানার অ্যাকশনেও কিন্তু ওর যে স্লোয়ারটাও করে ওইটাও কিন্তু খুব একটা রিডেবল না। নাহিদ রানাও আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ মুস্তাফিজ, যে খুব মাইন্ড খুবই স্ট্রং এবং ও খুব চিন্তা করে, কম কথা বলে, নিজেরটা নিজে বুঝে, খুব বেশি প্রশ্ন করে না। যেটা শন টেটের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো শন টেটও বলছিল যে হ্যাঁ, নাহিদ রানা কিন্তু আসলে অত বেশি প্রশ্ন করে না এবং ও খুব নিজেরটা খুব ভালো জানে। পেস বোলারের কিন্তু এটা নেশা, যে বলটা হাতে পাবে তারপর আসলে গতিতে বোলিং করবে। এটা কি আপনি দেখেছেন তার প্র্যাকটিসের মধ্যে, যে গতি নিয়ে কোনো একটা মানে তার মধ্যে নেশা কাজ করা? এখন নাহিদ রানা যদি পেসের পিছনে ছুটতো, নাহিদ রানার ক্যারিয়ার কিন্তু এরকম হতো না। ও এখন চিন্তা করে যে ইন্টারন্যাশনালি কিভাবে আমি ডমিনেট করতে পারবো, যেহেতু এরকম একটা গড গিফটেড জিনিস ওর কাছে আছে। সো ও কিন্তু একদম আমাদের এইজ লেভেলের থেকে আসেনি। ও 19-এ আসছিল, কিন্তু ওর কিন্তু ওই সময় বোলিং রান আপে অনেক সমস্যা ছিল, একদম লাস্ট মোমেন্টে ছিল আমাদের সঙ্গে। সো আমরা ওকে পিক করতে পারিনি, কারণ রান আপের একটা ম্যাসিভ সমস্যা ছিল। এখন আসলে বাদটা কিভাবে দিতে হয়েছিল যখন দেখেছেন যে নো বলের সমস্যা? মানে নাহিদ রানার ধরেন ম্যাসিভ নো বল করতো, মানে ছোট না, অনেক বড় বড় নো বল করতো। আর ওর রান আপটা একদমই এলোমেলো ছিল। ওয়ার্ল্ড কাপে নিয়ে যদিও একটা বাজে পারফর্ম করতো, নো বল করতো, কিন্তু একটা ম্যাচেই হতেই পারতো যে আমরা ওকে আর খেলাবো না, আমাদের দেশে যেটা হয় আসলে। কি বলে যে ওইটা তার ক্যারিয়ারের একটা বড় থাকে না, যে কি বলবো, আসলে ক্যারিয়ারের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় পাথেয় ছিল। আলমগীর ভাইয়ের সঙ্গে আমার রানার সাথেই আমার কথা হলো, দুইজনের সাথেই, যে আমরা নেক্সট 6 মাস কোনো বোলিং নিয়ে কাজ করব না, নেক্সট 6 মান্থস ওর শুধু রান আপ নিয়ে কাজ হবে। ওর রান আপ ইজ ওকে, দেন হি ইজ ওকে। সো আলমগীর ভাই, পুরোটা ক্রেডিট আলমগীর ভাইয়ের, যে যেইভাবে উনি রান আপ নিয়ে কাজ করে দিয়েছে রানাকে, রানার আর পিছনে ফেরার কোনো সুযোগই নেই। আপনি তাকে আসলে বিশ্ব ক্রিকেটে কোন জায়গায় দেখেন? আমি তো আশা করব রানা যদি এইভাবে চলতে থাকে, আমি আশা করি রানা মানে ওর যখন রিটায়ার করবে, ও টপ 5 বোলারের মধ্যে ওয়ান অফ দেম। ওয়ার্ল্ডের? অবশ্যই অবশ্যই, ওয়াই নট। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। ফ্রাঞ্চাইজি লিগের সেরা বোলিং ফিগার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। প্রতি বছর ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ইন্টারন্যাশনাল ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সেরা পারফর্মারদের স্বীকৃতি দিয়ে থাকে। এবার এই সম্মান পেয়েছেন বাংলার স্পিড স্টার। 2025 সালে বিপিএল এর সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন তাসকিন। দুর্বার রাজশাহীর জার্সিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 19 রান খরচায় তুলে নিয়েছিলেন 7 উইকেট। টি-20-র ইতিহাসে এটা ছিল তৃতীয় সেরা বোলিং। গেল বিপিএলেও 12 ইনিংসে 25 উইকেট তুলে নিয়ে সেরা উইকেট শিকারী বনেছিলেন এই পেসার। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। তাসকিনের মতো সেরা বোলিং ফিগারে মনোনয়ন পেয়েছিলেন শেখ মাহদি, কিন্তু তাকে পেছনে ফেলে সেরা ইন্টারন্যাশনাল বোলারের স্বীকৃতি পেয়েছেন কুলদীপ যাদব। পাকিস্তানের বিপক্ষে কুলদীপ 30 রানে শিকার করেছিলেন 4 উইকেট। মাথায় বিদেশি প্লেয়ার না পাওয়ার টেনশন নিয়ে শুরু হচ্ছে IPL 2026। 28 মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইরান ইসরায়েল ইস্যু। মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক বিমান চলাচলে বিদেশিদের আসার পথে বড় বাধা। টি-20 বিশ্বকাপ খেলতে এসে বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। সেই একই ঘটনা ঘটতে পারে IPL খেলতে আসলেও। তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার বড় চিন্তার কারণ ধারণা করা হচ্ছে সময় মতো বিদেশি ক্রিকেটারদের পাবে না IPL। টুর্নামেন্ট শুরুর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভিন্ন চিত্রও দেখা যেতে পারে অবশ্য। ম্যাচ ফিক্সিং করে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেভন সিয়ারলস। 2023-24 মৌসুমে BM
10 লিগে ম্যাচ পাতানোর অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি। একই অভিযোগে দলের 2 কর্মকর্তাকেও নিষিদ্ধ করেছে আইসিসি। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে তারা। আইসিসির তরফ থেকে জানানো হয়েছে জেভনের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে তারা। টাইটান্স টিমের মালিক রাঠোরের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের অধীনে তিনি অভিযোগ আনা জেভনের বিরুদ্ধে একই কোডের অধীনে আনা হয়েছে 4টি অভিযোগ। জেভন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে না খেললেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলের সিঙ্গাপুর ম্যাচের আগে তাদের হেড কোচ হাভিয়ার কাবরেরার নাম মুখেই আনতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশে ফেরার পরেই আবারও হবে ন্যাশনাল টিমস কমিটির মিটিং, সেখানেই তোলা হবে হেড কোচ প্রসঙ্গ। হামজা চৌধুরী, সমীর সোমদের মতো পরীক্ষিত তারকাদের নিয়েও জয় না পাওয়া স্প্যানিশ কোচ এর ব্যাপক সমালোচনা হয়েছে। তবে আপাতত বাফুফে তাদের সিদ্ধান্তে অনড়। ফয়সাল হাবিবের রিপোর্ট। বাফুফের সভাপতি তাবিত আওয়ালের নেতৃত্বে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির বৈঠক বসেছিল রমজানের তপ্ত দুপুরে ফুটবল ফেডারেশন ভবনে। যেহেতু এই কমিটির দায়িত্বই জাতীয় দলের সব ভালো মন্দ সুযোগ সুবিধা দেখাশোনা করা, তাই কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলেই ধারণা করা হয়েছিল, কিন্তু ঘটেনি এমন কিছু। কাবরেরাকে নিয়ে কোনো কথা হয় নাই, এবং কাবরেরাকে নিয়ে আমরা কি করব না করব আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই আমরা নেই এবং নিবও না। এবং আমরা সিঙ্গাপুরের খেলা শেষ করে আমরা যখন 1 তারিখে আমরা ঢাকায় আসব, তারপরে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং কল করবে, আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত আমরা নিব। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে নিয়ে কোনো আলোচনায় গিয়ে কাবরেরার মনোযোগে বিঘ্ন ঘটাতে চায় না ফেডারেশন। শুধু তাই নয়, এই ম্যাচের প্রস্তুতিতেও বাফুফে রাখতে চায় না কোনো ফাঁকফোকর। ভিয়েতনামে আয়োজন করা হচ্ছে প্রস্তুতি ম্যাচ, সেখানে খেলেই দল যাবে সিঙ্গাপুরে। বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে বাফুফে গাঁটের টাকা খরচ করবে, খেলোয়াড়রা বিসর্জন দেবে ঈদের আনন্দ। 27শে মার্চ পর্যন্ত আমরা ভিয়েতনামে থাকব। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে পার্সোনাল আমাদের 2 দিনের খরচ আমাদেরকে দিতে হবে। সিঙ্গাপুরে ওরে 2 দিনের খরচ আমাদের এক্সট্রা লাগবে। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে আমরা খেলাটাকে প্রাধান্য দিচ্ছি, এবং আমরা কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কেও আমরা আপনার ছাড়বো না। জাতীয় দলের এই ম্যাচ আগেরগুলোর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, সেই বার্তা গেছে সবার কাছে। তাই আসছেন প্রবাসী ফুটবলারদের সবাই। 16 মার্চ থেকে শুরু হবে ক্যাম্প। এই তারিখ ধরেই ঢাকা আসবেন জায়ান, ফাহমিদুল, সমিত সোমরা। তবে যেহেতু 2টি ম্যাচই অ্যাওয়ে ভেন্যুতে, তাই এবার ঢাকায় পা রাখবেন না হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে সরাসরি যাবেন ভিয়েতনামে। বাংলাদেশের জার্সিতে প্রত্যেক ম্যাচেই দেখা যাবে তাকে। এই মুহূর্তে ছুটিতে থাকা হাভিয়ার কাবরেরা দেশে আসবেন ক্যাম্প শুরু হওয়ার আগেই। 13 অথবা 14 মার্চের মধ্যে ঘোষণা করা হবে 30 সদস্যের স্কোয়াড। 4 দিনের ক্যাম্পের পর 23 জন খেলোয়াড় নিয়ে দল যাবে ভিয়েতনামে। ফয়সাল হাবিব, 71। ক্রীড়াবিদদের জন্য পাওয়া গেল এক তোড়া সুখবর। এ মাসেই সরকারের তরফ থেকে সংবর্ধনা দেয়া হবে জাতীয় ক্রীড়াবিদদের। একই পর্যায়ে 500 জন অ্যাথলিট চলে আসছেন মাসিক বেতন কাঠামোর আওতায়, এবং শিগগিরই শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 30শে মার্চ আমরা আমাদের বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক, আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি, এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই সম্মাননাটুকু আমাদের সকল ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি, আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা মোটামুটি 500 জনের একটি তালিকা করে প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি, এবং সেই চিন্তা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা 29শে মার্চেই আমরা আমাদের যে 164 জন খেলোয়াড়কে আমরা যে সম্মাননা প্রদান করা হবে, তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। বিশ্বকাপ নয়, দেশ নায়কের সম্মানই যেন ইরানের কাছে সবচেয়ে বড়। তাই তো জিয়ানি ইনফান্তিনোর বক্তব্যের পরই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়াম আলী। ট্রাম্পের সুর নরম হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ইরান। আবু নাইমের রিপোর্ট। ইরানকে বিশ্বকাপ খেলতে আসতে বলে দাও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওদেরকে স্বাগত জানাচ্ছে।
না, ট্রাম্পের স্বাগত বার্তায় কাজ হলো না। ইরান মুখের উপর জবাব দিয়ে বিশ্বকাপ থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। খেলা তো এবার শুরু। বিশ্বকাপ দরজায় নক করছে শর্ট টাইম নোটিশ নিয়ে। সব দলগুলো নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে, কিন্তু ইরান নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে ডুবে আছে। যদিও আগ থেকে অনুমান করা যাচ্ছিল ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, এমনকি এর আগে একবার বলেও দিয়েছিল ওরা সরে আসতে চায়, তবে সেটি সংশ্লিষ্ট কর্তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছে। এবার ইরানের সেই মাহেন্দ্রক্ষণ এসেই পড়েছে, ওরা সরে দাঁড়িয়েছে। প্রশ্ন, এখন ফিফা করবেটা কি? সাধারণত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো কিংবা ফিফার নিয়মের বাইরে গেলে নিষেধাজ্ঞায় পড়তে হয়। সেই ঝুঁকি মাথায় নিয়ে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি জানিয়েছে এই বিশ্বকাপে ওরা অংশগ্রহণ করতে চায় না। যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে বিদায় করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। ইরান এই সিদ্ধান্ত নেয়ার পেছনে দাঁড় করিয়েছে যৌক্তিক কারণ। খেলাধুলা বিনোদনের মাধ্যম, আর সেখানে ওরা নিয়মিত ওদের লোকজনদের প্রাণ হারাচ্ছে, তাই খেলাটা ওদের কাছে নিছক বিলাসিতা। গত ৮-৯ মাসে আমাদের উপর 2টি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, আমাদের হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে খেলতে যাওয়ার প্রশ্নই আসে না। ইরানের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, বাকিটা ইনফান্তিনোর ফিফার হাতে। তবে কি ইরান নিষেধাজ্ঞায় পড়বে? আবু নাইম, ৭১। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।